মহান বিজয় দিবস সোমবার। মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। শেখ হাসিনার বিরুদ্ধে রূপপুরের 60,000 কোটি টাকা দুর্নীতি তদন্তে দুদকের নিষ্ক্রিয়তায় হাইকোর্টের রোল। 7 বছর পর সশরীরে রাজনৈতিক কর্মসূচিতে খালেদা জিয়া রোডম্যাপ প্রশ্নে অস্বস্তি গণ আকাঙ্ক্ষা বিরোধী তারেক রহমান। সাবেক আইজিপি বেনজির ও ছাগলকাণ্ডের মতিউরের বিরুদ্ধে দুদকে 6 মামলা দায়ের। আসসালামু আলাইকুম, শারমিন লীনা স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। সোমবার মহান বিজয় দিবস। এবার ভিন্ন প্রেক্ষাপটে ফিরে এসেছে এ দিবসটি। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের মাধ্যমে বিজয়ের নতুন আরও একটি অধ্যায়ের সূচনা হয়েছে লাখো প্রাণের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশে। সেই বিজয় উচ্ছ্বাসে জাতীয় স্মৃতিসৌধে ঢল নামবে লাখো জনতার। ফুলে ফুলে ভরে উঠবে শহীদ বেদি। সেখানকার প্রস্তুতির খবরই জানাচ্ছেন আমাদের সহকর্মী জাহিদ। স্মৃতিসৌধ কমপ্লেক্স ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার সহ সকল কার্য। নিরাপত্তা ব্যবস্থা সকল স্তরের নিরাপত্তা আমরা রেখেছি যেন খুব সুন্দরভাবে ভিভিআইপিগণ সুশৃঙ্খলভাবে নিরাপত্তা সহকারে এখানে এসে পুষ্পস্তবক অর্পণ করতে পারেন এবং নির্বিঘ্নে আসা যাওয়া করতে পারেন। ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে বিজয়ের 53তম বার্ষিকীর অঙ্গীকার হোক বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, দুর্নীতিমুক্ত, সুখী ও সমৃদ্ধ দেশ। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। দর্শক, মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক কমিটি। সেখানে আছেন আমাদের সহকর্মী নাহিদ প্রিন্স। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। নাহিদ, মোমবাতি প্রজ্বলন কর্মসূচি নিয়ে কি খবর আছে আপনার কাছে, আমরা জানতে চাই। মোমবাতি প্রজ্বলন কর্মসূচি কিছুক্ষণ আগে শেষ হয়েছে, তবে মানুষজন এখনও রয়েছে, নাগরিক কমিটির সদস্যরা রয়েছে। তারা কিন্তু সেই 12টা 1 মিনিটে প্রথমে নীরবতা পালন করে জাতীয় সঙ্গীত গেয়ে তারপরে তারা মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানের আয়োজন করেন। এবং এখনও দেখতে পাচ্ছি যে পুরোটা জুড়ে কিন্তু মোমবাতির যে সীমারেখা সেটি কিন্তু রয়েছে। মানুষজন তারা মোমবাতি দিচ্ছে এখানে। সেই সোহরাওয়ার্দী উদ্যানের যে স্মৃতি স্তম্ভ, সেখানে কিন্তু এখনও মানুষজনের যে ঢল সেটি রয়েছে, সেটি আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। নাগরিক কমিটির সদস্যরা যেটি বলেছেন আজকে, যে বাংলাদেশ কখনোই স্বাধীনতার পর তারা নিজস্ব রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে পারেনি, তবে এবার যেন তারা বলছেন যে বাংলাদেশ যেন এবার ঐক্যবদ্ধ থেকে যেন এবার তারা নতুন রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করতে পারে, সেটি তারা বলছিলেন। এবং বলছিলেন যে ভারতবাদ যে একটি শাসন আমাদের দেশে এত বছর ধরে ছিল, সেটি যেন মুক্ত থেকে এবার তারা নিজস্ব রাষ্ট্র হিসেবে একটি সংবিধান তৈরি করে, নিজস্ব সংবিধান কাঠামো তৈরি করে তারা যেন বাংলাদেশ চালাতে পারে, সেটি তারা বলছিলেন। এবং আমরা যেটি জানি যে আগামীকাল সকাল থেকে কিন্তু মূলত যে নতুন কার্যক্রম সেটি শুরু হবে। রাষ্ট্রপতি হতে শুরু করে উপদেষ্টারা তারা সবাই কিন্তু জাতীয় স্মৃতিসৌধে যাবেন এবং তারা সেখানে শ্রদ্ধা নিবেদন জানাবেন। তো বিজয় দিবস উপলক্ষে রাত 12টার পর থেকে নাগরিক কমিটির সদস্যরা কিন্তু সেই সোহরাওয়ার্দী উদ্যানে এসে তারা স্বাধীনতা স্তম্ভে তারা মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠান আয়োজন করেন। এবং তারা যেটি বলেন যে তারা বাংলাদেশকে একটি নতুন রাষ্ট্র হিসেবে দেখতে চান, যেখানে সবাই এক হিসেবে থাকবে, জাতির কোনো ভেদাভেদ থাকবে না। সব কিছু মিলিয়ে তারা কথা বলছিলেন যে বিদেশি শক্তি যেন বাংলাদেশকে গ্রাস করতে না পারে এবং বাংলাদেশ যেন তার নিজস্ব গতিতে চলতে পারে। তো সব কিছুই তারা বলছিলেন। তো প্রজ্বলনের কর্মসূচি এখনও চলছে। কিছু মানুষজন রয়েছে, তারা কিছুক্ষণ আগে নাগরিক কমিটির সদস্যরা মোমবাতি প্রজ্বলন করে তারা চলে গেছেন। কিছু সংখ্যক লোক রয়েছে। তো 12টার পরে এই কার্যক্রমই মূলত সোহরাওয়ার্দী উদ্যানে ছিল এবং সেখানে ফানুস উড়ানো হয়েছে, সেখানে নানাভাবেই উদযাপন কিন্তু করা হয়েছে সেই সোহরাওয়ার্দী উদ্যানকে কেন্দ্র করে। তো মহান বিজয় দিবস উপলক্ষে কিন্তু আগামীকালকে যে কর্মসূচি সেটিও কিন্তু রয়েছে। সকাল থেকেই রাষ্ট্রপতি, উপদেষ্টা সব কিছু মিলিয়ে কিন্তু আগামীকালকে একটি জাঁকজমক কর্মসূচি পালন করা হবে, যে 24-এর যে একটি স্বাধীনতা লাভ করা হয়েছে, 24-এর যে একটি যে
বাংলাদেশ একটি স্বৈরাচার মুক্ত হয়েছে সেটির পর কিন্তু আজকেই এই প্রথম বিজয় দিবস। সেই বিজয় দিবস উপলক্ষে কিন্তু নানা কর্মসূচি আয়োজন করেছে, সেখানে সকাল থেকেই কিন্তু সেই আয়োজন চলবে। রাতেই মূলত সব কিছু নির্ধারণ করা হয়েছে যে কী ধরনের আয়োজন থাকবে। তো নিরাপত্তার ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। তো সব নিরাপত্তা মেনেই কিন্তু মূলত আগামীকালকে সেই ডিএমপির পক্ষ থেকেও কিন্তু নিরাপত্তার বিষয়টি জানানো হয়েছিল। তো সোহরাওয়ার্দী উদ্যান থেকে এই ছিল আমার কাছে শিক্ষা মোমবাতি প্রজ্বলনের সর্বশেষ। জানছিলাম জাতীয় নাগরিক কমিটির মোমবাতি প্রজ্বলন কর্মসূচির সর্বশেষ খবর। বিজয় দিবস উপলক্ষে 10 টাকা মূল্যমানের স্মারক ডাক টিকিট অবমুক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় স্মারক ডাক টিকিট অবমুক্ত করেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে 10 টাকা মূল্যমানের উদ্বোধনী খাম ও 5 টাকা মূল্যমানের একটি ডাটা কার্ডও অবমুক্ত করেন তিনি। এ সময় ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন সহ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপদেষ্টা নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টাকে একটি স্মারক ডাক বাক্স ও ন্যাচারাল বিউটি অ্যান্ড ওয়াইল্ড লাইফ শীর্ষক বই উপহার দেন। বাংলাদেশ ও পূর্ব তিমুরের মধ্যে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি এবং দ্বিপাক্ষিক পর্যালোচনা পদ্ধতি বিষয়ক সমঝোতার স্মারক স্বাক্ষরিত হয়েছে। সফররত রাষ্ট্রপতি হোসে রামোস হোর্তা এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে রোববার অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠক শেষে চুক্তি ও সমঝোতা স্বাক্ষরিত হয়। পরে যৌথ সংবাদ সম্মেলনে ডক্টর ইউনূস রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবাসনে বিশ্ব জনমত গঠনে পূর্ব তিমুরের সহযোগিতা কামনা করেন। নজরানা চৌধুরী রিপোর্টে দেখুন বিস্তারিত। ঢাকা সফররত পূর্ব তিমুরের রাষ্ট্রপতি হোসে রামোস হোর্তা তার সফরের দ্বিতীয় দিনের শুরুতেই প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে আসেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সেখানে তাকে স্বাগত জানান। প্রথমেই দুই নেতা নিজেদের মধ্যে একান্ত বৈঠক করেন। পরে পূর্ব তিমুরের রাষ্ট্রপতি ও বাংলাদেশের প্রধান উপদেষ্টার নেতৃত্বে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো সহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। এক যৌথ সংবাদ সম্মেলনে পূর্ব তিমুর গঠনে বাংলাদেশিদের অবদানের কথা উল্লেখ করে সে দেশের রাষ্ট্রপতি বাংলাদেশের সাথে তার দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করার উপর গুরুত্ব আরোপ করেন। আসছে দিনগুলোতে আমাদের দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক আরও সুদৃঢ় হবে। পূর্ব তিমুর যেহেতু আগামী বছর আসিয়ানে যোগ দেবে, তাই আমরা বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানি করতে চাই। বাংলাদেশে আটকে পড়া রোহিঙ্গা জনগোষ্ঠীর তাদের নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়ে বিশ্ব জনমত গঠনে পূর্ব তিমুর বাংলাদেশকে সহযোগিতা করবে বলে জানান প্রধান উপদেষ্টা। পূর্ব তিমুরের রাষ্ট্রপতি আমাদের নিশ্চয়তা দিয়েছেন যে তিনি বাংলাদেশে আটকে পড়া রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠানো ত্বরান্বিত করতে বিশ্ব জনমত গঠনে এবং আসিয়ানে বাংলাদেশের পক্ষে সমর্থন জোরদার করবেন। এর আগে রোববার সকালে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সফররত রাষ্ট্রপতিকে সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি সুসজ্জিত দল সশস্ত্র সালাম জানায়। বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে 4 দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার রাতে ঢাকায় আসেন পূর্ব তিমুরের রাষ্ট্রপতি। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয়, বোন শেখ রেহানা ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি লোপাটের অভিযোগ অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এক রিটের শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিন আসাফের দ্বৈত বেঞ্চ রোববার এই আদেশ দেন। গত 3রা সেপ্টেম্বর 60,000 কোটি টাকা লোপাটের অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন NDM এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। রিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দুর্নীতি অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তাকেও চ্যালেঞ্জ করা হয়। গত 19 আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের শেখ হাসিনা পরিবারের দুর্নীতি নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে রিট দায়ের করা হয়।
রূপপুর পাওয়ার প্ল্যান্ট এই এমবেজলমেন্টের যে তথ্যগুলো আসছে, শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিকী এবং সজীব ওয়াজেদ জয় তারা জড়িত ছিলেন এই $5 বিলিয়ন এমবেজলমেন্টের। এটা নিয়ে সেরকম কোনো আমরা এখনো পর্যন্ত উদ্যোগ, ইনভেস্টিগেশন বা উদ্যোগ বা ওরকম কিছু আমরা দেখিনি। এই রিটটা করার পর কোর্ট এখন একটা রুল ইস্যু করেছেন, অথরিটির কাছে একটা নিউজ পৌঁছাবে যে এটা নিয়ে আমরা সচেতন, এবং এক্ষেত্রে আই থিঙ্ক যে কোর্ট আজকে রুল জারি করার মাধ্যমে এটা নিশ্চিত করলেন যে এটা নিয়ে ফার্দার ইনভেস্টিগেশন ইনশাআল্লাহ হবে। ব্যাংক সহ 23টি আর্থিক প্রতিষ্ঠানের কাছে বেক্সিমকো গ্রুপের 78টি প্রতিষ্ঠানের দায়ের পরিমাণ 50,000 কোটি টাকা। রোববার বাংলাদেশ ব্যাংক হাইকোর্টে এই প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে বলা হয় এই হিসাব চলতি বছরের 30 নভেম্বর পর্যন্ত। পরে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরী নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ শুনানি নিয়ে আগামী 22 জানুয়ারি পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন। প্রতিবেদনে আরও বলা হয় বেক্সিমকোর 188টি কোম্পানির মধ্যে 78টি কোম্পানি ঋণ সুবিধা নিয়ে পরিশোধ করেনি। গত 12 নভেম্বর বেক্সিমকো গ্রুপের কোম্পানিগুলোর ব্যবস্থাপনায় রিসিভার নিয়োগ করতে হাইকোর্ট যে আদেশ দিয়েছিল তার মধ্যে শুধু বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ক্ষেত্রে তা স্থগিত করেছিল আপিল বিভাগ। পরে হাইকোর্টকে 2 সপ্তাহের মধ্যে রুল নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়। প্রায় 7 বছর পর রাজনৈতিক কোনো কর্মসূচিতে সশরীরে যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 21শে ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মুক্তিযোদ্ধার সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি সৈয়দ ইশতিয়াক আজিজ উলফাত জানিয়েছেন, বেগম খালেদা জিয়া মুক্তিযোদ্ধার সমাবেশে উপস্থিত থাকবেন। মহান বিজয় দিবস উপলক্ষে 21শে ডিসেম্বর এই মুক্তিযোদ্ধা সমাবেশের আয়োজন করতে যাচ্ছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। 2018 সালের 4 ফেব্রুয়ারি ঢাকার লা মেরিডিয়ান হোটেলে বিএনপির বর্ধিত সভায় সভাপতিত্ব করেন বেগম খালেদা জিয়া, আর এটি ছিল তার সর্বশেষ রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ। রাষ্ট্র মেরামত করতে অন্তর্বর্তী সরকারের কত সময় লাগবে তা জনগণের জানার অধিকার রয়েছে উল্লেখ করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রোড ম্যাপের কথা জানতে উপদেষ্টাদের কেউ অস্বস্তি প্রকাশ করলে তা হবে গণ আকাঙ্ক্ষা বিরোধী। রোববার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে একথা বলেন তিনি। মইদুল ইসলামের রিপোর্ট। বিজয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলেন রাষ্ট্র সংস্কার সহ সরকারের নানা কার্যক্রম প্রসঙ্গে। তারেক রহমান বলেন, রাষ্ট্র সংস্কার শেষ করতে কত সময় লাগবে তা জানতে জন আকাঙ্ক্ষা রয়েছে। রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আর কত মাস কিংবা কত সময়ে প্রয়োজন সেটি জানার অধিকার জনগণের রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের আগামী দিনের কর্ম পরিকল্পনার রোডম্যাপ ঘোষণার কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে, সেটি হবে অবশ্যই গণ আকাঙ্ক্ষা বিরোধী। সরকার তাদের সকল কার্যক্রমের মাধ্যমে জনগণের কাছে যত বেশি স্বচ্ছ থাকবে, জনগণও সরকারের প্রতি তত বেশি সমর্থনের হাত প্রসারিত রাখবে। ডেঙ্গু ও নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকারকে আরও বেশি তৎপর হওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, রাষ্ট্র সংস্কারের পাশাপাশি মানুষের এসব নিত্য সমস্যাও সমাধান করতে হবে। ডেঙ্গুতে মানুষের মৃত্যু অব্যাহত রয়েছে, এর পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দিশেহারা সমাজের প্রায় প্রতিটি মানুষ। জনজীবনে নিত্য দুর্ভোগ কিংবা বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ না করে অন্তর্বর্তীকালীন সরকার যদি শুধু সংস্কারের নামে সময় সংক্ষেপ করেন, তাহলে জনগণের কাছে সংস্কার আগে নাকি সংসার আগে, এই প্রশ্নটি মুখ্য হয়ে উঠতে পারে। দুর্ভোগ বর্তমানে মেনে নিলেও জনগণ এখনো সরকারের বিরুদ্ধে তেমন উচ্চ বাচ্য করছে না, কারণ জনগণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সফল দেখতে চায়। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দ্রুত সংস্কার শেষ করে দেশে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এখন সময়ের দাবি। সবচেয়ে বেশি যে প্রয়োজন এই চ্যালেঞ্জকে মোকাবেলা করার, সেটা হচ্ছে যে আমাদেরকে অবশ্যই অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে এই সংস্কারের পথকে আমাদের সুগম করতে হবে, এবং সেটাই হবে একমাত্র যোগ্য কাজ।
সেটাই হবে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন দাবি। ফ্যাসিবাদ মুক্ত এবারে বিজয় দিবস অনেক বেশি আনন্দের, গৌরবের এবং তাৎপর্যপূর্ণ বলে মনে করেন বিএনপি নেতারা। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। বিগত ফ্যাসিস্ট সরকারে যাদের নামে সুনির্দিষ্ট মামলা আছে ও আত্মগোপনে আছেন তাদের গ্রেফতার অভিযান আরও বিস্তৃত করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আর বিজয় দিবস উদযাপনে সব নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রোববার বিকেলে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে এসব বলেন তারা। রকুনউদ্দিনের রিপোর্ট। রোববার দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত হয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির পঞ্চম সভা। এ সময় বিজয় দিবস, বড়দিন ও 31st নাইট উদযাপন এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। 16 ডিসেম্বর বা এই 25 ডিসেম্বর, 31 ডিসেম্বরে কোনো ধরনের আমাদের কাছে কোনো ধরনের কোনো খারাপ কোনো কিছু নেই। ঢাকা শহরে একটু ছিনতাই বেড়ে গেছে, এই জন্য আমরা পুলিশের ইনস্ট্রাকশন দিয়েছি শেষ সাথে সাধারণত ছিনতাইটা হয়, শেষ সাথে যেন পেট্রোলিংটা বাড়াই দেওয়া হয়। না, এটা এরকম কোনো অ্যালার্মিং না। আর বিগত ফ্যাসিস্ট সরকারের দলীয় নেতাকর্মীরা যে কোনো সময় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে উল্লেখ করে তা দমনে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা। গ্রেফতার অভিযান আরও এক্সপার্টাইট করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে, যার ফলাফল আপনারা হয়তো দেখতে পারবেন খুব দ্রুত। বিগত ফ্যাসিস্ট সরকারের যারা বাইরে আছেন এবং এখনও নানাভাবে বিভিন্ন গোষ্ঠীকে উস্কানি দেওয়ার চেষ্টা করছেন, বিভিন্ন জায়গায় ফান্ডিং করছেন এবং মিছিল করার চেষ্টা করছেন, আপনারা দেখেছেন গতকালকেও কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করে যাচ্ছেন। যাদের ব্যাপারে যাদের নামে মামলা আছে, সুস্পষ্ট অভিযোগ আছে, তাদেরকে গ্রেফতার করা হবে। গেল বছরগুলোর মতো এবারও একই নিয়মে ও 2 ধাপে তবলিগ জামায়াতের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদ, ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমান এবং তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে আলাদা 6টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রোববার বিকেলে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন সাংবাদিকদের এই তথ্য জানান। 6 মামলার মধ্যে বেনজির, তার স্ত্রী এবং 2 মেয়ের নামে 4টি মামলা করা হয়েছে। বাকি 2টি মামলা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের সাবেক প্রেসিডেন্ট মতিউর এবং তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে। দুদক কর্মকর্তারা জানান 6 মামলায় মোট 85 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে বেনজির ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রায় 75 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। আর মতিউর ও তার স্ত্রীর বিরুদ্ধে 11 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের কথা বলা হয়েছে মামলায়। বিগত 15 বছরে ভারতের সাথে করা আওয়ামী লীগ সরকারের সকল চুক্তি প্রকাশ করার দাবি জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। রোববার বিকেলে চট্টগ্রামে নগরীর নাসিমন ভবন দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় নেতা মীর হেলাল উদ্দিন, মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম, সদস্য সচিব নাজিবুর রহমান বক্তব্য রাখেন। প্রত্যেকটা চুক্তি প্রকাশ করুন, এগুলা বাংলাদেশের স্বার্থের অনুকূল কিনা আমরা দেখতে চাই। বাংলাদেশের স্বার্থ বিরোধী কোন চুক্তি আমরা মেনে নেব না। আমরা স্বাধীন সার্বভৌম জাতি, মর্যাদা স্বাধীনতা বিপন্ন হোক, এটা আমরা কোনদিন মেনে নিব না। ভারত সরকারের ভুল পররাষ্ট্রনীতির কারণে প্রত্যেকটা প্রতিবেশী আজ মোদী সরকারের বিরুদ্ধে চলে গিয়েছে। বগুড়ায় অপহৃত এক কলেজ ছাত্রকে উদ্ধার করেছে নরসিংদীর পুলিশ। অপহরণের সাথে জড়িত সন্দেহে 2 নারীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ। বগুড়া থেকে ইমদাদুল হকের ক্যামেরায় আতিকুর রহমান সোহাগের পাঠানো রিপোর্টে দেখুন বিস্তারিত। 14 ডিসেম্বর রাতে বগুড়া শহরের জহুরুল নগর এলাকার এক ছাত্রাবাস থেকে ফেরদৌস নামের এক কলেজ ছাত্রকে র‍্যাব পরিচয় দিয়ে একদল যুবক অপহরণ করে। ফেরদৌসের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে। পরে নরসিংদীর মাধবদী থেকে তাকে উদ্ধার করে পুলিশ। তবে যারা তাকে তুলে নিয়ে গিয়েছিল তখন তাদের আটক করতে পারেনি পুলিশ। অপহরণের পর মুক্তিপণের টাকা বিকাশে ওঠাতে গেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ 2 নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। 70-80 কিলোমিটার দূরে এক বাড়িতে নিয়ে যাওয়ার পর ওখানে টর্চার করা হয়। হ্যাঁ, তো ওখানে মুক্তিপণ দাবি করা হয়।
তো যাই হোক কিছু মুক্তিপণ দেওয়া হয়েছিল। আমার চোখ বান্ধা ছিল, আমি কাউকে দেখিনি। তো আমার অভিযোগ হচ্ছে এই যে র্যাবের পোশাক ধরে এইভাবে আসতেছে, আমাকে কেউ হেল্প করেনি। কারণ মনে করছে, সবাই মনে করছে আইনের লোক। এই যে একটা অকারেন্স আমার সাথে ঘটেছে, অন্য কারোর সাথে না ঘটে, আমি এটা সুষ্ঠু তদন্ত চাই। র্যাবের ডিএডি মহোদয় যারা অক্লান্ত পরিশ্রম করছে, আমরা তাদের উপর খুবই সন্তুষ্ট। তারা যদি ইমিডিয়েট তাদের যদি অ্যাকশন নিয়ে তাদেরকে যদি ধরে ফেলতো এবং তাদেরকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া সম্ভব হতো, তাহলে অবশ্যই ভাই এরকম কর্মকাণ্ড দেশে আর হবে না। এরকম কোনো তথ্য আমরা পাইনি যে এই ঘটনার সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা বেশ কিছু তথ্য পেয়েছি। তদন্তের স্বার্থে আপাতত সে বিষয়গুলো আমরা এখনই ডিসক্লোজ করতে পারছি না। পুলিশ জানিয়েছে ফেরদৌসকে আহত অবস্থায় তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এই ব্যাপারে সোমবার পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। এনটিভি নিউজ ডেস্ক। নগদ নিবেদিত অর্থনীতির খবর। খাদ্য উপদেষ্টা আলী ইমাম বলেছেন, এবার আমন সংগ্রহ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। নির্ধারিত সময়ের মধ্যে সংগ্রহ কর্মসূচি সম্পন্ন হবে। এই জন্য জেলা প্রশাসক ও খাদ্য কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। রোববার দুপুরে নীলফামারীর সার্কিট হাউসে চলতি আমন সংগ্রহ লক্ষ্যমাত্রা ও অর্জন বিষয়ক রংপুর বিভাগীয় মত বিনিময় সভা শেষে এ কথা বলেন খাদ্য উপদেষ্টা। উপদেষ্টা বলেন, কৃষকদের লাভের কথা বিবেচনা করে আমন সংগ্রহে ৩ টাকা করে বৃদ্ধি করা হয়েছে। এছাড়া এই রংপুর অঞ্চলে কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগার স্থাপনে সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করেন তিনি। ধান চাল সংগ্রহের জন্য এখানে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেটা ইনশাল্লাহ অর্জিত হবে এবং সে অর্জন কেউ ছাড়িয়ে যাবে। সরকার দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিজস্ব কিছু মজুত করতে চায়। জেদ্দাস্থ বাংলাদেশের কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মইনুল কবিরের সাথে বৈঠক করেছেন 15 সদস্যের পশ্চিমাঞ্চল বিএনপির প্রতিনিধি দল। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানিয়েছেন, 2 ঘণ্টাব্যাপী বৈঠকে প্রবাসী বাংলাদেশিদের নানাবিধ সমস্যা ও সম্ভাবনা, কনসুলেটের সেবার মান বৃদ্ধি, দক্ষ শ্রমিক নিয়োগ, রেমিটেন্স প্রবাহ বাড়ানো সহ বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপির কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য আব্দুর রহমান। উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহজাহান, আবুল কালাম, রওশন জামিল শিপু, আব্দুল হান্নান, মোহাম্মদ তসলিম উদ্দিন, শাহাবুদ্দিন তাজুল সহ অন্যান্যরা। মালয়েশিয়ায় ই পাসপোর্ট সেবা কার্যক্রম থেকে এক্সপ্যাট সার্ভিসকে বাদ দেয় ক্ষোভ জানিয়েছেন প্রবাসীদের একাংশ। তারা বলছেন, দালালের হয়রানি ছাড়া সেবা পাচ্ছিলেন প্রবাসীরা। এই কার্যক্রম বন্ধের কারণে হয়রানি বাড়বে বলে মনে করছেন প্রবাসীরা। মালয়েশিয়া থেকে কাইসার হামিদ হান্নানের পাঠানো রিপোর্টে দেখুন বিস্তারিত। মালয়েশিয়া বাংলাদেশ হাই কমিশনের পাশাপাশি পাসপোর্ট সেবার মান আরও বৃদ্ধি করতে ও প্রবাসীদের হাতে দ্রুততম সময়ে পাসপোর্ট সেবা পৌঁছে দিতে গেল বছর চুক্তিবদ্ধ হয় কুয়ালালামপুরের আউটসোর্সিং প্রতিষ্ঠান এক্সপ্যাট সার্ভিস। প্রতিষ্ঠানটির মাধ্যমে সেবা গ্রহণ করা মালয়েশিয়া প্রবাসীরা বলছেন, দালালের হয়রানি ছাড়া পাসপোর্টের কাজ করতে পারছেন তারা। এ কার্যক্রম বন্ধ হলে হয়রানির শিকারের আশঙ্কা রেমিটেন্স যোদ্ধাদের। এই পাসপোর্টের সিস্টেম যিনি করেছেন তাকে আমি আমার সালাম জানাই। খুব সুন্দর সেবা দিচ্ছেন। কোনো টাকা পয়সা আমার থেকে নেয় নেই, আমার নিজেরটা নিজে আমি করতে পারতেছি। সেবা ভালো হইতেছে, সবার মান অনেক ভালো হইতেছে, আগের চাইতে অনেক ভালো পাইতেছি। না, আমি যেরকম শুনছিলাম আসার সময় তার সাথে অনেক ভালো। অনেকে বলতো লেট বা সমস্যা, কিন্তু না, এখন ভালো। আজকে আসলাম, ওনাদের সাথে কথা বললাম, ওনাদেরকে বলার সাথে সাথে ওনাকে আমার অ্যাপয়েন্টমেন্ট করে দিল। অন্যদিকে এক্সপার্ট সার্ভিস নিয়ে বিভিন্ন সংবাদের ব্যাপারে নিজেদের অবস্থান তুলে ধরেছে কোম্পানিটি। প্রতিদিন শত শত আমার প্রবাসী ভাইরা এখানে পাসপোর্ট করে যাচ্ছে, কিভাবে টাকা জমা দিতে হয়, কত টাকা কোথায় জমা দিচ্ছে সব তারা জানেন আপনারা, এবং জানেন যে সরকারি যে ফিটা, সে ফিটার সঙ্গে সঙ্গে মে ব্যাংকের যে অ্যাকাউন্ট রয়েছে অ্যাম্বাসির, সে অ্যাকাউন্টের এটিএমে টাকাটা চলে যায়, এবং বাকি যে 32 টাকা আমরা আমাদের ফিটা সেটা শুধু আমরা রাখছি। এর বাইরে একটা টাকা আমাদের এখানে আমরা রাখছি না। পাসপোর্ট পেতে হয়রানি এবং ভোগান্তির শিকার হওয়ার অভিযোগ প্রবাসীদের দীর্ঘদিনের। পাসপোর্ট পেতে আর যেন জটিলতা না বাড়ে, সেজন্য প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন মালয়েশিয়া প্রবাসীরা। এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক।
মহান বিজয় দিবস সোমবার, মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। শেখ হাসিনার বিরুদ্ধে রূপপুরে 60,000 কোটি টাকা দুর্নীতি তদন্তে দুদকের নিষ্ক্রিয়তায় হাইকোর্টের রুল। 7 বছর পর সশরীরে রাজনৈতিক কর্মসূচিতে খালেদা জিয়া, রোড ম্যাপ প্রশ্নে অস্বস্তি গণ আকাঙ্ক্ষা বিরোধী তারেক রহমান। সাবেক আইজিপি বেনজির ও ছাগলকাণ্ডে মতিউরের বিরুদ্ধে দুদকের 6 মামলা দায়ের। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30 সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।